এক দেশে ছিল এক রাজপুত। তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল এক মেষপালক। তারা গল্প করে, খেলে, ঘুরে বেরিয়ে অনেক সময় কাটাত। বড় হয়ে তুমি যখন রাজা হবে, নিশ্চয়ই তুমি প্রজাদের পাখি শিকার করতে নিষেধ করবে, তাই না? অবশ্যই নিষেধ করব। আমাকে তখন ভুলে যাবে না তো? ভুলবো কেন? তুমি তো আমার সবচেয়ে বড় বন্ধু। আমি তখন তোমাকে আমার মন্ত্রী বানাবো। একদিন বন্ধু, লেখাপড়া শেখার জন্য আমি ভিন দেশে যাচ্ছি। দুইজন বন্ধু দুজনের কাছ থেকে বিদায় নিল। তাড়াতাড়ি ফিরে এসো বন্ধু। এই নদী, পাহাড়, পাখির দল এবং আমি সকলেই তোমার পথ চেয়ে থাকবো। বছর কেটে যায়। মেষপালক আর নতুন বন্ধুর সন্ধান করে না। সে তার পুরনো বন্ধুর জন্য অপেক্ষা করতে থাকে। মেষপালক একদিন যখন তার মেষগুলো নিয়ে ঘরে ফিরছিল, জানো, তোমার বন্ধু ফিরে এসেছে। রাজকুমারী কনকমালার সঙ্গে কাল তার বিয়ে। রাজকুমার ফিরে এসেছে? নিশ্চয়ই সে আগের মতো আমার সাথে দেখা করতে আসবে। তারপর মাস কেটে গেল, কিন্তু রাজকুমার আর এলো না। রাজকুমার নিশ্চয়ই খুব ব্যস্ত। আমার উচিত তার সাথে গিয়ে দেখা করা। মেষপালক তার বন্ধুর জন্য ফুল সংগ্রহ করল। রাজপ্রাসাদে তখন চলছে রাজকুমারের অভিষেক। মেষপালক যখন সেখানে এসে পৌঁছালো নতুন রাজার দর্শন পাওয়ার জন্য, সেখানে তখন অনেক মানুষের ভিড়। আমার বন্ধু এক্ষুনি আসবে। কিছুক্ষণ বাদে রাজা এলেন। মেষপালক ভিড় ঠেলে এগিয়ে গেল। বন্ধু! আরে, সেই মেষপালকটা না? ও এখনো ছেলেবেলার কথা মনে রেখেছে দেখছি। না, এখন ওকে আর প্রশ্রয় দেওয়া চলবে না। তারপর সেই রাজা মেষপালকের দিকে ফিরে না তাকিয়ে চলে যায়। বন্ধু, তুমি আমাকে চিনতে পারছো না? প্রহরীরা মেষপালককে ঠেলে সরিয়ে দিল। দাঁড়াও, মহারাজকে বিরক্ত করো না। চোখে জল নিয়ে মেষপালক সেখান থেকে ধীরে ধীরে চলে গেল। বন্ধু আমাকে ভুলে গেল? সেই রাতে রাজা ঘুমোতে পারলেন না। তার বিবেক তাকে দংশন করলো। ওকে চিনতে না পারাটা ঠিক কাজ হয়নি। প্রহরীদেরও নিষেধ করা যেত ওর সাথে খারাপ ব্যবহার না করতে। তারপর নিজেই আবার নিজেকে বোঝাতে লাগলেন। ও যদি সত্যিকারের বন্ধু হয়ে থাকে, তাহলে আমার অবস্থাটা নিশ্চয়ই ওর বোঝা উচিত। একজন মেষপালক হয়ে কি করে সবার সামনে রাজাকে বন্ধু বলে ডাকলো? পরদিন সকালে রাজা ঘুম ভাঙতেই দেখলেন তার শরীরে লক্ষ লক্ষ সূচ ফুটে রয়েছে। ও, মরে যাচ্ছি যন্ত্রণায়, কাকনমালা! মহারাজ, আমার খুব কষ্ট হচ্ছে কাকনমালা, আমাকে বাঁচাও। ভেবো না, আমি একটা একটা করে সব সূচ তুলে ফেলবো। পরে সে বুঝতে পারল এ কাজ করা কি অসম্ভব ব্যাপার। আশ্চর্য, একটা সূচ তুলতে না তুলতেই সেই জায়গায় দুটো করে গুজিয়ে যাচ্ছে। অনতি বিলম্বে সারা রাজ্যে রাজার এই অবনতির কথা ছড়িয়ে পড়ল। রাজার সর্বাঙ্গ নাকি সূচে ভরে গিয়েছে। রাজার জন্য আমরা কি করতে পারি? শয়ে শয়ে মানুষ এসে বৃথায় সেই সুদ সরানোর চেষ্টা করলো। সব বৃথা চেষ্টা। সে কথা কাকনমালা বুঝতে পারে, তবু সে আশা ছাড়ে না। ও কাকনমালা, এখন আমি কি করব? চোখ পর্যন্ত মেলতে পারছি না। মহারাজ, সাহস হারাবেন না, আমি শেষ পর্যন্ত অবশ্যই চেষ্টা চালিয়ে যাব। তোমার হাত দুটো নিশ্চয়ই রক্তে রাঙা হয়ে গেছে। কাকনমালা, এবার তুমি বিশ্রাম করো। আপনার পাশ থেকে যাই কি করে মহারাজ? রাজা কাকনমালাকে বারবার অনুরোধ করতে থাকেন। কাকনমালা, যাও, নদীতে একবার স্নান করে এসো, দেখবে শরীরটা খুব ভালো লাগছে। নদীর ধারে পৌঁছতেই তার কাছে একটা মেয়ে এসে হাজির হলো। রানীমা, আমাকে আপনার দাসী রাখবেন। দুনিয়াতে আমার কেউ নেই। আমি আপনার সব টুকিটাকি কাজ করে দেব। রাজার শরীর থেকে সূচ বের করতে পারবে? নিশ্চয়ই, কেন পারবো না? ঠিক আছে, তাহলে স্নানের পর আমার সঙ্গে চলো। কাকনমালা নদীতে স্নান করতে নামতে না নামতেই তার কাছে একটা ধমকের সুর আসে। আরে মেয়ে, তাড়াতাড়ি কর, তোকে এক্ষুনি প্রাসাদে গিয়ে আমার অনেক কাজ করতে হবে। কাকনমালা অবাক হয়ে দেখে আমার গয়না কাপড় রেখে দাও বলছি, তোমার এত দুঃসাহস? মেয়েটা হাসতে থাকে। এখন আমি রানী, কেমন চালাকি করলাম, কেউ আর বুঝতে পারবে না আমি আসল রানী নই। রানী হিসেবে কাকনমালার মাথায় থাকতো সবসময় একটা ঘোমটা।
এই রহস্য মাত্র জানতো 3 জন লোক, সুতরাং নকল রানীকে আর চিনবেই বা কে? রাজমাতা তো এখন তীর্থে, আমার স্বামীর চোখও সূচে বন্ধ। তাহলে এখন এই শয়তানটাকে ধরবে কে? কিন্তু দাসী সেজে যেতে হলেও প্রাসাদে আমাকে আমার স্বামীর কাছে যেতেই হবে, তার যে ভীষণ কষ্ট। দেরি করছো কেন? তাড়াতাড়ি জল থেকে উঠে এসো। প্রাসাদে এসেই নকল রানী রাজার দরজায় এক তালা লাগিয়ে দিল। দয়া করে আমাকে মহারাজের সেবা করতে দাও। না, তুমি ভেতরে যেতে পারবে না। তুমি সেই সুচগুলি তুলতে চাও বুঝি? না না, আমারই স্বার্থে এ কাজ তোমায় করতে দেব না। নকল রানী কনকমালাকে সারা দিন ধরে খাটায়। ভগবান, আমাকে বাঁচাও, আমার স্বামীকেও বাঁচাও। বিকেলে নদীর ঘাটে গিয়ে কাকনমালা নিজের মনে খানিকটা কেঁদে মনটাকে হালকা করে নেয়। হঠাৎ তার কানে এক গানের সুর ভেসে আসে। 100টা সূচ পেতাম যদি কিনতাম মাথার মুকুট, যদি পেতাম 1000টা সূচ কিনতাম একটা শহর। কাকনমালা কান পেতে গানের কথাগুলি শোনে। এমন সূচের গান কে গাইছে? কথাগুলো কেমন অর্থবহ। কাকনমালা উঠে চারদিকে তাকায় গায়কের খোঁজে। তাহলে আমি হতুম যে গো রাজা। আরে ওই তো লোকটা। লক্ষ লক্ষ সূচ সত্যি দরকার? যদি তুমি নিজ হাতে তুলে দিতে চাও তো এসো, অজস্র সূচ আমি তোমাকে দিতে পারবো। মেষপালক কাকনমালাকে ধীরে ধীরে অনুসরণ করে। ওই জানলা দিয়ে ঢুকতে পারবে তো? সর্বাঙ্গ সূচে বোঝাই হয়ে রাজা ওই ঘরে তালাবদ্ধ হয়ে শুয়ে আছেন। মেষপালক কাছের একটা গাছ পেয়ে উপরে উঠে যায় এবং রাজার ঘরে প্রবেশ করে। ঘরের মধ্যে ঢুকে মেষপালক তার পকেট থেকে একটি সুতো বের করে গান গাইতে থাকে। দুষ্টু সূচেরা পালাও পালাও, আই দেখি বাবা সুতো আমার, ঝটপট ঝটপট সব সূচ টেনে তুলতো। পর মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে সেই সুতো এবং নিজে থেকে ঝটপট ঢুকে পড়ে সেই সূচের গর্তে। তারপর একটানে তুলে ফেলে দেয় যত রাজ্যের সব সূচ। বন্ধু, তুমি আমার জীবন বাঁচালে। রাজা সেই মেষপালককে বুকে জড়িয়ে ধরলেন। তোমাকে আবার কাছে পেয়ে আমি সুখী। তাহলে আমাকে তোমার মনে আছে? তোমাকে ভুলে থাকার জন্য আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। বলো না, সূচ বিধিয়ে তুমি কি আমাকে শাস্তি দিচ্ছিলে? তা কখনো হয়? আমি তোমার বন্ধু, তোমাকে কেন কষ্ট দিতে যাব? তোমার এই বিবেক দংশন থেকে তুমি এই শাস্তি পেয়েছো। তোমার দুর্ভাগ্য, নিয়তি তারপর সেটাকে সত্যিকারের সূচের আকার দিয়েছে। এই শাস্তি পাওয়া আমার দরকার ছিল, না হলে তুমি এসে আমাকে উদ্ধার করতে না। এটা আমার সৌভাগ্য। সভাসদরা ইতিমধ্যে রাজার ঘরের দরজা বন্ধ দেখে অবাক হন। আশ্চর্য, তাহলে তালা ভেঙে ঘরে ঢুকে দেখতে হয় যে কি ব্যাপার। ওরা কোনো রকমে দরজা খুলে ভেতরে ঢোকেন। এখানে আপনাদের কি দরকার? আওয়াজ শুনে সেই শয়তান নকল রানী সেখানে ছুটে আসে। কে তুমি? আমার রানী কোথায়? এক্ষুনি তাকে নিয়ে এসো। ভয়ে কাঁপতে কাঁপতে সেই নকল রানী যায় কাকনমালাকে ডেকে আনতে। পেছনে রাজা আর সেই মেষপালক। রানীমা, দয়া করে বাঁচাও। মহারাজ, কাকনমালা! শয়তান নকল রানীকে রাজ্য থেকে দূর করে তাড়িয়ে দেওয়া হলো। তারপর সেই বিশ্বাসী মেষপালক বন্ধুকে কাছে রেখে রাজা আর রানী সুখে দিন কাটাতে লাগলেন।